কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষের সংবিধান, ভারতীয় ন্যায় সংহিতা সেটা যদি ভাবেন যে উনি সেটাকে বাধা দিতে পারবেন, একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন আসছে একটা রেড করতে, ওখানে গিয়ে উনি বাধা দিয়ে ফাইল চুরি করে ডকুমেন্টস চুরি করে চলে আসবেন, আর তারপর অসত্য কথা বলবেন যে আমাকে ইডি বলেছিল ফাইলটা নিয়ে যেতে, এটা তো আগামী প্রজন্মের জন্য বা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া দরকার আগামী যারা এমএলএ এমপি হবে বা যারা লিডার হবে তাদের জন্য, যে যত বড়ই লিডার আপনি হন না, আপনি কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে নয়। সুতরাং আমাদের সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, এফআইআর এবং দরকার হলে একটা শাস্তি, অ্যারেস্ট করা হোক, যাতে আগামী প্রজন্ম এইটা থেকে একটা শিক্ষা পায় যে তুমি মুখ্যমন্ত্রী মানে তুমি যে কোনো জায়গায় ঢুকে সেখানে রেড বন্ধ করে দেবে, ফাইল নিয়ে চলে আসবে, সেটা কিন্তু সম্ভব নয়। ইডির মামলা যখন পিছিয়ে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গে আছে দুর্গাপুরে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডি যারা বিভিন্ন জায়গায় ইডির লাগাতার তল্লাশি চালাচ্ছে। এই কয়লা কেলেঙ্কারি, কয়লা মামলা ইডি তল্লাশি, মানে এরকম একটু ওসি কোথাও কি প্রশাসনের মাধ্যমেই দুর্নীতির টাকা লেনদেন হয় বলে মনে হয়? কিন্তু খুব স্পষ্ট, খুব ক্লিয়ার, জলের মতো স্বচ্ছ। কারণ আজকে যেভাবে দুর্নীতি ছড়িয়েছে এটা তো একটা ওয়ান অফ আ কাইন্ড ইনসিডেন্ট নয়। আজকে যে ধরনের চুরি করেছে তৃণমূল, শিক্ষাতে বলুন, স্বাস্থ্যতে বলুন, চাকরি বিষয়ে বলুন, সব জায়গাতে, সেখানে পুলিশ এবং প্রশাসন অল আর হ্যান্ড ইন গ্লাভস। এটা ইনস্টিটিউশনালাইজ হয়েছে, ওপর থেকে নিচ অব্দি সবাই ভাগ করে নিয়েছে টাকা। সুতরাং থানার ওসিও যে টাকা নিয়েছে সেটা তো অবাক হওয়ার কিছু নেই, দে আর কমপ্লিটলি ইনভলভ। কিন্তু ওসির থেকেও হয়তো আরো বড় কেউ তার মাথার উপর আছে, তো এখন ওসিকে ইমপ্লিকেট করা হচ্ছে, কিন্তু এভরিবডি ইজ ইনভলভ। এক দুজন ছাড়া মানে আপনি তৃণমূল মানেই হচ্ছে চোর, যে কথাটা আমরা বলি, এভরিবডি ইজ ইনভলভ। মুখ্যমন্ত্রী দিল্লি ছুটে যাওয়া এসআইআর নিয়ে কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রী কি নিজেই চাইছেন যে সঠিক সময় ভোট না হোক, রাষ্ট্রপতি শাসন হোক, সিম্প্যাথি নিয়ে পশ্চিমবাংলা ফের একটা বৈতরণী পার করা যাবে? দেখুন, আমরা তো সেটা বলতে পারবো না। রাষ্ট্রপতি শাসনের কথা মহামহিম রাষ্ট্রপতি বলতে পারবেন, আর আমাদের ইলেকশন কমিশন বলতে পারবেন, আর আমাদের রাজ্যপাল বলতে পারবেন। যদি সময় মতো যদি এসআইআর না কমপ্লিট হয় আর 5ই মে রাত্রির 12টার মধ্যে যদি নতুন সরকার না গঠন হয়, তাহলে রাষ্ট্রপতি শাসনের দিকেই এগোবে। কিন্তু তার আগেও এখনো কিছু সময় রয়েছে। 14 তারিখ বা 17 তারিখের মধ্যে যদি স্বচ্ছ ভোটার রোল ইলেকশন কমিশন প্রকাশ করতে পারেন, সেই মতো নোটিফিকেশন হবে, তারপরে আপনাকে 45 দিন অ্যারাউন্ড দিতে হবে ইলেকশনের। তো এই সব বিষয় নিয়ে যদি ডেডলাইন ক্রস করে যায় তাহলে হবে, কিছু করার নেই, 355 বা 356। কিন্তু মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে আমি এসআইআর কিছুতেই করতে দেব না কারণ আমার ভোট ব্যাংক কাটা যাচ্ছে বলে, তো সেটা তো হবে না। কারণ এসআইআর এর আগেও হয়েছে এবং আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে এসআইআর এর ভীষণভাবে দরকার। কারণ আমরা বাংলার মানুষ, আমরা এই রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান আর মৃত ভোটার, শীতের ভোটারদের আমাদের ইলেকট্রাল রোলে আমরা থাকতে দেব না। কমিশনের অনুমতি ছাড়াই রাজ্যে দেখা গেল যারা রোল অফিসার তাদের বিভিন্ন জায়গাতে বদলি করা হলো। একই সঙ্গে এই যে ইয়ারোদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলা হয়েছিল, ডেটা অপারেটরদের বিরুদ্ধে, কোনোটাই রাজ্য সরকার করেনি। মানে রাজ্য সরকার কি কোথাও চাইছে যে কমিশনের সঙ্গে সংঘাতটা বজায় থাক? সংঘাতটা তো প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি করেছেন। আমরা তো দেখেছি যে আরো অনেকগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও আমরা এই ধরনের নন কোঅপারেশন বা অসভ্যতামি আমরা কিন্তু দেখিনি। এবং এখানেও বারবার আপনি জানেন যে 2জন ইআরও এবং 2জন এই ইআরওর সাসপেনশনের জন্য বলা হয়েছে, এফআইআর এর জন্য বলা হয়েছে, সেখানে সাসপেন্ড করা হয়েছে কিন্তু এফআইআর করা হয়নি। ডেটা এন্ট্রি অপারেটর নিতে বলা হয়েছিল যাতে বিএলওদের সুবিধা হয়, সেটা নেওয়া হয়নি। বারবার মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, কখনো বলছেন 60 জন মারা গেছে, তার কদিন বাদে বললেন 140 জন এসআইআর এ মারা গেছে, গতকাল উনি প্রেস কনফারেন্স করে বললেন 150 জন মারা গেছে। তাহলে মুখ্যমন্ত্রী একদিনের মধ্যে 140 আর 150 মানে একদিনের মধ্যে 10 জন মারা গেল। ইলেকশন কমিশন বলছে আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখান,
আপনি সেটাও দেখাতে পাচ্ছেন না। মানে মিথ্যে কথা এত বলেন কি করে মমতা ব্যানার্জি? আপনি মানে আপনার মনে মুখে কিছু লাগে না যে একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আপনি প্রতিটা বিষয় নিয়ে এত অসত্য কথা বলেন? আজকে বলছেন ইডি আপনাকে নাকি বলেছে সবুজ ফাইলটা নিয়ে যেতে। এত বোকা ভাবেন কেন পশ্চিমবঙ্গের মানুষকে? এত বোকা ভাববেন না, আর এত অ্যাডভান্টেজ নেবেন না। বাংলার মানুষ পরিবর্তনের ডিসিশন নিয়ে নিয়েছে, আপনি অপেক্ষা করুন। 2026-এর এপ্রিল মাসে নতুন সরকার আসছে, আপনাকে আমরা বিশ্রাম দেব। অথচ দেখা যাচ্ছে যে বিধানসভা এসআইআর নিয়ে আলোচনা হবে, এত কিছু তারা বলছে, মাত্র সময় 1 ঘন্টা। দেখুন, আসলে পুরো ব্যাপারটাই ওনার কাছে হচ্ছে রাজনীতি করার ব্যাপার। নয়তো বলুন, আজকে পশ্চিমবঙ্গে যেখানে সংবিধানকে প্রতি মুহূর্তে তাকে ধ্বংস করা হয়, সংবিধানের কোনো ইম্পর্টেন্সই দেওয়া হয় না অ্যাকচুয়ালি কার্যতভাবে, সেখানে এই বিধানসভায় সরকার সংবিধান দিবস মানান। আজকে এসআইআর নিয়ে সব রকম তিনি করছেন যাতে এসআইআর না হয়, এবং প্রতি পদক্ষেপে আজকে সংবিধান গণতন্ত্রকে ভাঙছেন। আবার 1 ঘন্টার মাত্র সময় দেওয়া হয়েছে এসআইআর নিয়ে আলোচনা করায়। এটাই হচ্ছে ওনার বিচারিতা, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতি করা, শুধু রাজনীতি, কোনো লাভ লোকসানের ব্যাপার নেই, শুধু রাজনীতি করে ওনাকে সেই অ্যাডভান্টেজটা নিতে হবে। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার সরকারের। সেই ধরনেরই কোনো বিষয় কি বিধানসভাতেও ঘটছে না? কারণ হুমায়ুন কবির তিনি তার আসনের বদল হচ্ছে না, পার্থ চ্যাটার্জি তিনি মন্ত্রী নন, তার আসনেরও কোনো বদল হচ্ছে না, মানে সবটাই কোথাও লোক দেখা। দেখুন, হুমায়ুন কবির যে আমার কলিগ বিধায়ক, তিনি যে মুখ্যমন্ত্রীর আর গুটি হয়ে খেলছেন, সেটা তো আমরা বাংলার মানুষ সবই বুঝতে পারছি। আজকে যে যে মুসলমান ভোট, যারা প্রচুর মানুষ, প্রচুর সংখ্যালঘু ভাইরা বোনেরা যারা মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছিলেন, কিন্তু তার এই তোষণের রাজনীতি দেখতে দেখতে বীতশ্রদ্ধ, যার সম্প্রদায়, যে সম্প্রদায়ের কোনো উন্নয়ন হয়নি, আজকে সেই ভোটগুলো, বিক্ষিপ্ত ভোট, সেগুলো জড়ো করে মমতা ব্যানার্জি ওনাকে কাজ দিয়েছেন যে ওনার তৃণমূলের ঝুলিতে যেন ভরে দেওয়া হয়। তো উনি যে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে, এটা তো খুব স্বাভাবিক। সুরজিৎ সরকার আপনার এক ভোটার, তাকে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী দিল্লিতে, কিন্তু ওখানকার লোকাল অভিযোগ হচ্ছে সুরজিৎ সরকারের নাম ইচ্ছাকৃতভাবে বিএলও বাদ দিয়েছে, সাজিয়ে গুছিয়ে লোককে দিল্লিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির এই বিচারিতা এবং মিথ্যাচার তো বারবার আমরা দেখেছি, এবং আমাদের সম্মানীয় আইটি সর্বভারতীয় ইনচার্জ অমিত মালভিয়াজিও কালকে টুইট করেছেন যে এই যে মানুষটি, তার সাথে বিএলওর একটা পার্সোনাল গ্রিভেন্স আছে। সেই বিএলও তাকে, যে একজন তৃণমূলের স্টন্ট সাপোর্টার, সেই বিএলও এই ছেলেটির নামটা কেটে দিয়েছে। সেইটাকে বিজেপির ঘাড়ে দোষটাকে তুলে মুখ্যমন্ত্রী তাকে কালো চাদর পরিয়ে নিয়ে যাচ্ছেন। এই বিচারিতা, এই মানে এগুলো সহ্য করা যাচ্ছে না, এগুলো নেওয়া যাচ্ছে না। ওনার যে মিথ্যাচার, এগুলো নেওয়া যাচ্ছে না আর কি। এবং বাংলার মানুষ এই কারণেই ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে, এই সরকার আর নয়, এই তৃণমূল আর নয়। মুখ্যমন্ত্রী কাল বলেছেন বঙ্গভবনে ঘরে ঢুকে ঢুকে নাকি পুলিশ সার্চ করেছে। তাহলে আমাদের ক্যামেরা, আমাদের ফুটেজ দেখান, এত ক্যামেরা, এত আপনারা ফুটেজ দেখান। শুধু বললে তো হবে না মমতা ব্যানার্জি। পুলিশ, দিল্লি পুলিশ ঢুকে বঙ্গভবনে সার্চ করেছে, আপনি ফুটেজ দেখান, তাহলে আমরা বিশ্বাস করব। আপনি মিথ্যা কথা বলে যাবেন একের পর এক, আমরা তো বিশ্বাস করবো না এই কথা। এর আগেও আপনি এসআইআর নিয়ে বলেছে এত লোক মারা গেছে, 40 জন মারা গেছে, 60 জন মারা গেছে, 150 জন মারা গেছে। আপনাকে বারবার ইলেকশন কমিশন বলেছে পোস্টমর্টম রিপোর্ট দিন, পোস্টমর্টম রিপোর্ট দিন, কেন দিচ্ছেন না? যদি আপনার মনে হয় যে এরা এসআইআর এর জন্য হার্ট অ্যাটাক করে, প্যানিক অ্যাটাক হয়ে মারা গেছে, আপনি পোস্টমর্টম দিন, রিপোর্ট দিন। আপনি দিতে পারছেন না, কারণ আপনি তো মিথ্যাচার করছেন। বারবার মানুষকে ভুল বুঝিয়ে আপনি এই এসআইআর প্রসেস বন্ধ করতে চাইছেন, আমরা এটা করতে দেব না। সেই জন্য কি বঙ্গভবনের জন্য 22 জনের বিশেষ পুলিশের দল নিয়ে যাওয়া হলো দিল্লিতে? মাঝরাতে গেল, মাঝরাতে। কিসের জন্য? 22 জনের একটা টিম পুলিশের দিয়েছেন, একজন রাজ্য কর্মমর্যাদার অফিসার, ইন্সপেক্টর রয়েছেন, তাদের একটা বিশেষ টিম নিয়ে যাওয়া হলো মাঝরাতে তারা দিল্লি। আমি এই বিষয়ে বলতে পারবো না, এটা দিল্লি পুলিশ বলতে পারবে, এই বিষয়টা আমি জানি না কেন মাঝরাতে তারা বঙ্গভবনে গিয়েছিল। আমি সকাল অবধি দেখেছিলাম বঙ্গভবনে দিল্লি পুলিশ ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে ঘরে ঢুকে ঢুকে সার্চ করছে, সম্পূর্ণ মিথ্যে কথা। রাজ্য পুলিশের একটা টিম, তাদেরকে নিয়ে যাওয়া হলো, মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন,
সেই সময় তাদেরকে দিল্লিতে পাঠাতে হচ্ছে, ব্যারাকপুর কমিশনারেট থেকে 22 জন আধিকারিককে নিয়ে যাওয়া হচ্ছে। কোথাও কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস যে দিল্লিতে কিছু একটা হতে পারে, তাই রাজ্য পুলিশকে টেনে নিয়ে যাওয়া? ভয় তো পাচ্ছেন, এবং ভয় তো পাবেন সব থেকে বাংলার মানুষের থেকে। কারণ বাংলার মানুষ বলুন, আজকে পুলিশের যে নিচের স্তর বলুন, আজকে প্রশাসনের নিচের স্তর বলুন, তারা বীতশ্রদ্ধ হয়ে গেছে। এবং আপনার যে আসলিয়ত, রিয়ালিটি, আপনি কি চাইছেন বাংলাকে নিয়ে, আপনি কি, আপনার কি এজেন্ডা, আপনি কিভাবে তোষণের রাজনীতি করে বাংলাদেশের জামাতের কথায় আপনি সরকার চালাচ্ছেন। আজকে ওয়াও মোমোর কারখানায় আমাদের 23-26 জন ভাইরা মারা গেল, সেখানে যাবার আপনার একবারও সময় হলো না। 5 দিন আপনি কলকাতায় ছিলেন, একটা বারের জন্য আপনার যাওয়ার সময় হলো না। 27 জন নিখোঁজ, তার পাশে আপনি দাঁড়াননি, কিন্তু আপনি দৌড়ে গেলেন কারণ এসআইআরটাকে আপনাকে বন্ধ করতে হবে। ইডির এগেইনস্টে আপনার যে মামলা, আপনি পিটিশন করেছেন যাতে নিজেকে বাঁচাতে পারেন, এবার বাঁচাতে পারবেন না। আপনি যা করেছেন আপনাকে তার শাস্তি পেতে হবে। রেলের রিপোর্টে উঠে আসছে প্রায় 70টি ওভারব্রিজ আটকে রয়েছে জমি জটের জন্য, 931টি সিগন্যাল পয়েন্ট এই জমি জটের জন্য। এদিকে উন্নয়নের কথা বলছেন তৃণমূলের নেতা। আমরা তো সেটাই বলেছি যে এত আবার কথা বলে তৃণমূল, কেন্দ্র সরকার কি দিয়েছে, কেন্দ্র সরকার এতদিনে কি দিয়েছে। আরে আপনারা কি করেছেন? কেন্দ্র সরকার, আজকে আপনি বললেন প্রায় 70টার মতো প্রজেক্ট রুকে রয়েছে। আজকে জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। জমি দিলে যদি মোদীজির নাম হয়ে যায়, জমি দিলে যদি কেন্দ্র সরকারের নাম হয়ে যায়। আজকে এয়ারপোর্টের জন্য জমি চাইছে, এয়ারপোর্টে জমি দিচ্ছে না। আজকে বিএসএফ কে বলছে বর্ডারের ফেন্সিং করার জন্য জমি দিতে, সেই জমি দিচ্ছে না। আর রাজনীতি করছেন তৃণমূল যে আপনারা কি করেছেন, আর উনি রেলমন্ত্রী থাকাকালীন কি করেছিলেন। আপনি শুধু ফাউন্ডেশন স্টোন নিয়ে করেছিলেন মুখ্যমন্ত্রী, আপনি বলেছিলেন 36টা চাকরি হবে, আপনি কিচ্ছু আনতে পারেননি। আপনি শুধু নাম ঘোষণা করেছেন, কত টাকার বরাদ্দ সেটাও আপনি ঘোষণা করতে পারেননি। বাংলার মানুষ বুঝেছে বাংলার যা অবস্থা, যদি বাংলাকে বাঁচাতে হয় তাহলে বিজেপি ছাড়া গতি নেই, বিজেপিকেই আনতে হবে, তবেই বাংলা উপর দিকে যাবে। রেলের জিএম বলছেন যে এই বেলডাঙ্গা শামশেরগঞ্জ, এখানে রেলের প্রচুর ক্ষতি হচ্ছে। একই সঙ্গে মালদা থেকে সব থেকে বেশি পাথর ছোড়ার ঘটনার রিপোর্ট এসছে। মানে মালদা এবং মুর্শিদাবাদে কি রেল চালানোটাই কোথাও মাথা ব্যথার কারণ হচ্ছে ভারত সরকারের? হবেই তো। আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনকে আনা হলো মালদাতে। এখন সেই মানে এত দামি একটি ট্রেন, এত সুপার টেকনোলজি দিয়ে করা, তার উপর যদি স্টোন পেল্টিং হয়, পাথর ছোড়া হয়। এর আগেও আমরা দেখেছি বন্দে ভারতে ভাঙা হয়েছে, অন্য তো ভাঙা হয়েছে, সেখানে তো রাজ্য সরকার থেকে কোনো অ্যাকশন নেই। আর যদি এরকম স্টোন পেল্টিং উত্তরপ্রদেশে হয়, যোগীজি ঠান্ডা করে দেবে, যা হয়েছে তার কম্পেনসেশন আপনাকে দিতে হবে আপনার বাড়ির প্রপার্টি থেকে। এখানে তো সেই বিষয় নেই। যারা স্টোন পেল্টিং করবে তারা মমতা ব্যানার্জির আশীর্বাদ পাবে। বাবা খুব ভালো করেছো, বন্দে ভারত ভেঙেছো, কেন্দ্র সরকারের দারুণ কাজ করেছে। এইটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের। সুতরাং সত্যি যতদিন এই সরকার আছে, আর 3 মাস 95 দিন ডিউরেশন, এই মানে ওই এরিয়াতে আমার মনে হয় সত্যি যেটা ভাবছে যে কি করে ট্রেন চালাবে এরকম একটা জায়গায়, সত্যি খুব চিন্তার। মুখ্যমন্ত্রী যেখানে দিল্লি পুলিশের বক্তব্য যে দিল্লিতেও জেড ক্যাটাগরি নিরাপত্তা পায় এবং তার নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে দিল্লি পুলিশের, সেখানে গতকাল যখন বঙ্গভবনে দিল্লি পুলিশ গেল, তখন একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে, তখন তাহলে তার নিরাপত্তার জন্য বাংলা থেকে বাড়তি পুলিশ নেওয়ার কি দরকার? তার যখন অলরেডি জেড ক্যাটাগরি সিকিউরিটি রয়েছে, তাহলে তো তখন তো বাংলা থেকে নেওয়ার দরকার নেই। তার মানে ওনার কোথাও মনে হচ্ছে যে ওনার গুন্ডা বাহিনী ছাড়া পুলিশ, যারা পুলিশ কম ক্যাডার বেশি, তৃণমূলের ক্যাডার বেশি, তারা ছাড়া বোধহয় উনি যে যা করেন আর কি, যা ভ্যান্ডালিজম উনি করেন, সেটা বোধহয় আটকানো যাবে না। ওনার ওই সেই পুলিশকেই দরকার। যে কারণে আমি শুনলাম যে ব্যারাকপুর থেকেও প্রায় 22 জন তারা গেছে ওখানে। আর কোনো কারণ নেই, যেখানে ওরা অলরেডি জেড ক্যাটাগরি সিকিউরিটি রয়েছে, সেখানে এখান থেকে পুলিশ নিয়ে যাওয়ার আমি জানি না সেখানে কারণ কি। সেখানে একমাত্র কারণ উনি ভাবছেন যে ওনাকে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য, বা উনি যে করেন ওনার প্রোটেকশনে তো সেইভাবে দরকার নেই, কিন্তু উনি যা করেন যে ধরনের অশান্তি বা ভ্যান্ডালিজম, সেটা আমার মনে হয় যে ওই পুলিশ পাশে থাকলে ওনার সুবিধা হয়, সেই কারণেই উনি করেছে।